যেহেতু বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে। এই জায়গাটিতে এক ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার বলয়ে ঢেকে ফেলা হয়েছে এবং পুরো এই চত্বরটিকে অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে তার উত্তর দিকে একটু যদি আপনাকে বোঝানোর স্বার্থে বলি যে যেটি বিজয় সরণি রয়েছে, বিজয় সরণি থেকে আসাদ গেট এর যে বের হওয়ার যে সড়কটি রয়েছে অর্থাৎ এই সড়ক পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বন্ধ করে দিয়েছেন। সাধারণ মানুষ কিংবা যাদের প্রবেশাধিকারের অনুমতি আছে শুধু তারাই প্রবেশ করতে পারছেন। এখানে গণমাধ্যম কর্মীরা, সেটিও গণমাধ্যম কর্মীদের যাতায়াতও সেখানে সীমিত আছে এবং যারা এই সমাধির কার্যক্রমের সাথে অর্থাৎ বেগম জিয়ার যে শেষকৃত্য এর সাথে যারা সম্পৃক্ত জড়িত এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা এখানে আছে। আমরা সকাল থেকে দেখেছি যে এখানে মূলত আইন শৃঙ্খলা বাহিনী তারা বেশ কয়েক স্তরের নিরাপত্তা এখানে নিয়েছেন। সকালে আমরা র্যাব এবং সেনাবাহিনীর যৌথ একটি ডগ স্কোয়াড দেখেছি, তারা সেটি করছেন। আর্চওয়ে বসানো হয়েছে, তারা এখানে মেটাল ডিটেক্টর দিয়ে এখানে যে নিরাপত্তায় কোনো ধরনের ঘাটতি আছে কিনা সেই বিষয়গুলো তারা যাচাই বাছাই করছেন বারংবার। এবং শুধু সেনা সদস্য না, আমরা এখানে ৩ বাহিনীর অর্থাৎ বিমান বাহিনী এবং নৌবাহিনীর সদস্যদের এখানে দেখেছি। যেহেতু বেগম জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা এখানে সমাহিত করা হবে, সেক্ষেত্রে এখানে ৩ বাহিনীর প্রধান এখানে আসার কথা রয়েছে এবং যখন সমাহিত করা হবে তখন আমরা যেটি জানতে পেরেছি সেই জায়গা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এবং বেগম জিয়ার পরিবারের ঘনিষ্ঠজন ছাড়া কাউকে এখানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না এবং সমাহিত করার সময় শুধু তারাই উপস্থিত থাকবেন। এর পাশাপাশি যদি কোনো বিদেশি কূটনৈতিক বা আরও বিশিষ্টজন তারা অনুমতি প্রার্থনা করেন বা তারা যদি ইচ্ছে প্রকাশ করেন যে এই সমাহিত করার সময় তারা পাশে থাকবেন, তখন সেটি আসলে বিএনপি তাদের সেই অনুমতিটি দেবেন বা তারাও থাকতে পারেন। কিন্তু এখন পর্যন্ত দলীয় সূত্রে যেটি আমরা জানতে পেরেছি, বেগম জিয়ার পরিবারের একদম নিকটাত্মীয়রা এবং স্থায়ী কমিটির সদস্যরা এটি থাকবে। এবং আপনারা দেখছেন যে আমি যখন বলছিলাম মাইকে ঘোষণা হচ্ছে যে এই যে মাঠ, যেহেতু সংসদ ভবনের মাঠগুলো রয়েছে সেই মাঠগুলোতে যেন সুশৃঙ্খলভাবে নামাজে জানাজা অংশগ্রহণ করার জন্য দাঁড়ায়, সেই আহ্বানটি জানানো হয়েছিল। যেহেতু ২টার সময় বাদ জোহর অর্থাৎ ২টার সময় এই নামাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেহেতু মানুষের ঢল নেমেছে। বিএনপি নেতাকর্মীরা যেমন রয়েছেন, কর্মী সমর্থক রয়েছেন এবং সকাল থেকে আমরা এটিও জানাচ্ছিলাম যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, কেউ ফেনী থেকে এসেছেন, বগুড়া থেকে এসেছেন, কেউ নোয়াখালী থেকে এসেছেন, কুমিল্লা থেকে এসেছেন, অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগের বিএনপির নেতাকর্মীরা যেমন এসেছেন এবং এখানে সাধারণ মানুষও তেমন এসেছেন। এবং যেটি বলার চেষ্টা করছিলাম যে এই যে আজকে জানা যায় যাতে কেউ ধরনের বিশৃঙ্খল তৈরি না করতে পারে, আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের দোসর তাদের বিষয়েও সতর্ক করা হচ্ছে এখানে। এবং সেই জায়গাটা আমরা দেখছি যে মাইকে সেই বিষয়টিও ঘোষণা করা হচ্ছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা কেউ যাতে করার চেষ্টা না করে এবং সেই বিষয়টিও সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে নামাজে জানাজা যেখানে অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেখানে মানুষের ঢল নেমেছে, মানুষ কাতারবদ্ধ হয়ে দাঁড়াচ্ছেন এবং বেগম জিয়ার এই যে বিদায় যারা এসেছেন তাদের মধ্যে একটি আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। কারণ বেগম জিয়া বাংলাদেশে দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনি বাংলাদেশের আপসহীন নেতৃত্বে আবির্ভূত হয়েছেন। মানুষ তাকে আপসহীন নেত্রী হিসাবে সম্মান করে, জাতির নেত্রী হিসাবে। এবং বাংলাদেশের একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, কারণ বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক সংকটকালে বারবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বা রাজনৈতিক দলগুলো তার দ্বারস্থ হয়েছে, তার পরামর্শ নিয়েছেন এবং তিনি সেই জায়গায় সচেষ্ট ছিলেন। এবং যেটি বলছিলাম যে নামাজের জানাজায় এখন দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে এবং সেটি মাইকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে এবং যে ফাঁকা জায়গাগুলো আছে মাঠের ভেতরে, সেই ফাঁকা জায়গাগুলো যাতে পূরণ করে ফেলা হয় সেই আহ্বান কিছুক্ষণ পর পরে এই মাইকে জানানো হচ্ছে। যেহেতু মাঠের মধ্যে একটি নির্দিষ্ট সংখ্যক মুসল্লি বা যারা নামাজের অংশগ্রহণ করবেন জানাজার, তারা
যাতে সঠিকভাবে দাঁড়াতে পারেন এবং যারা মূল সড়কে আছে অর্থাৎ মানিক মে এভিনিউর যেই সড়কে যারা দাঁড়াবেন তারাও যাতে ঠিকভাবে দাঁড়াতে পারেন, এই জন্য মাঠটি পুরোপুরি যাতে সুশৃঙ্খলভাবে ভরে যায় সেই বিষয়গুলো তারা জানানোর চেষ্টা করছেন, বারবার আহ্বান জানাচ্ছেন মুসল্লিদের। এবং এই মাত্রই বলছেন যে মিরপুর রোড থেকে, খামারবাড়ি থেকে অর্থাৎ ফার্ম গেটের এই অংশ থেকে মুসল্লিরা প্রবেশ করছেন। আমরা ইতিমধ্যেই দেখছি যে দক্ষিণ প্লাজার যে মাঠ রয়েছে সেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে এবং খামারবাড়ি যেই মোড়টি রয়েছে সেই খামারবাড়িও কিন্তু অর্থাৎ পুরো ওই সড়কটিতেই ইতিমধ্যেই মানুষে পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত নামাজের জানাজায় অংশগ্রহণ, সেই অংশগ্রহণেই জানান দিচ্ছে বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা ছিলেন, তিনি গণমানুষের নেত্রী ছিলেন, তিনি আপসীর নেত্রী ছিলেন। এই বিষয়টি আসলে বার্তা দিচ্ছে, কারণ আমরা এই বেগম খালেদা জিয়ার এই প্রাণের মধ্যে দিয়ে তিনি চলে গিয়েছেন, এর মধ্যে দিয়ে সাধারণ মানুষের যে আবেগের একটি জায়গা দেখেছি বা তাদের মধ্যে এক ধরনের বেদনার জায়গা রয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক সংকটে যে মানুষটি সব সময় বুক চিতে দাঁড়িয়েছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বেগম খালেদা জিয়া দেশের মানুষকে কখনো ছেড়ে যাননি। তিনি তার নানা বক্তব্যে বিবৃতিটিও বলেছেন যে এই দেশ ছাড়া, এই দেশের মানুষ ছাড়া, মাটি ছাড়া তার আবার আসলে কোথাও যাবার জায়গা নেই। সেই মানুষকে তিনি আগলে রেখেছেন এবং মানুষও তাকে অকৃত্রিম ভালোবাসা বিলিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত, একদম প্রান্তিক পর্যায়ের মানুষ বেগম খালেদা জিয়াকে আকুণ্ঠ সমর্থন জানিয়েছেন এবং সেই সমর্থনের যে প্রমাণ তিনি নির্বাচনে দিয়েছেন। বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত কোনো নির্বাচনে তিনি পরাজয় বরণ করেননি, প্রত্যেকটি নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। অর্থাৎ এই যে মানুষের ভালোবাসা সেটি ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে ম্যান্ডেট দিয়েছেন, তার ভালোবাসাকে সমর্থন জানিয়েছেন। এবং আমরা এটিও দেখেছি যে বেগম খালেদা জিয়া যখন সেই রাজনীতিতে আসেন 82 সালে, যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হন, সেই এরপরে এই জাতীয়তাবাদী রাজনীতির মধ্যে তিনি প্রবেশ করেন, সেই যাত্রাটি তার জন্য অত্যন্ত কঠিন ছিল। তখন বিএনপির মধ্যে এক ধরনের বিভাজনের রাজনীতি চলছিল, সেই জায়গায় তিনি একটা দৃঢ়চেতা ভূমিকার কারণে তিনি খুব দ্রুতই 84 সালের মধ্যেই দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। এবং এরপরে যখন এরশাদ বিরোধী আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনে আমরা দেখেছি যে তিনি দেশনেত্রীর ভূমিকা যে পালন করেছিলেন এবং তখনই তিনি আপসহীন যে খেতাবটি পেয়েছিলেন এবং মানুষ তাকে আপসহীন নেত্রী হিসেবে গ্রহণ করেছেন। এবং তার এই ভূমিকার কারণে তিনি কিন্তু 91 সালে যে নির্বাচনটি হয় এবং তখন প্রথম বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ক্ষমতায় আসেন, তা বিপুল জনসমর্থন নিয়ে মূলত তিনি সেবার ক্ষমতায় আসেন। এবং এরপরেও 96-তে তিনি নির্বাচিত হন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। তিনি শুধু বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী না, মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ছিলেন। মানুষের ভালোবাসা তিনি বরাবরই পেয়েছেন এবং তিনি নানা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন একাধিকবার। এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় তিনি জেল খেটেছেন। এরপরে এই যে 2018 সালে যখন নির্বাচন হয় তখন তিনি জেলে ছিলেন, তাকে নির্বাচন করতে দেওয়া হয়নি। যদিও 2008 সালে তিনি বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। 14 সালে নির্বাচন বর্জন করেছিল বিএনপি, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল আওয়ামী লীগ। সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি যে একটি স্ট্যান্ড নিয়েছিল, অর্থাৎ রাজনৈতিকভাবে তারা যে একটা অবস্থান নিয়েছিল, সেই জায়গা থেকে বেগম খালেদা জিয়া সেখানেও তিনি আপোষ করেননি। এবং আমরা এটিও দেখেছি যে 91-তে এসে এই যে সংসদীয় ব্যবস্থা, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তন করে সংসদীয় ব্যবস্থায় প্রবেশ করলো, সেই জায়গা থেকে বেগম খালেদা জিয়ার যে একটি অবিস্মরণীয় ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা আনা কিংবা এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তার যে রাজনৈতিক দৃঢ়চেতা ভূমিকা, সেটির প্রমাণও তিনি দিয়েছেন। এবং বেগম খালেদা জিয়ার এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে দীর্ঘ লড়াই এবং সংগ্রামের জায়গাটি, সেটিও কিন্তু 2008 থেকে শুরু হয়েছে। এবং 8-এ যখন তিনি বিরোধী দলীয় নেতা ছিলেন, এরপর থেকেই, এবং আওয়ামী লীগ যখন এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, এবং আমরা এটিও দেখেছি 14 সালে নির্বাচন দেশের মানুষ প্রত্যক্ষ করেছে, 18 সালে রাতে
দিনের ভোট রাতে হয়েছে এবং এরপরে এই যে সবশেষ 24-এ যে নির্বাচন হলো, বিতর্কিত নির্বাচন, অর্থাৎ বেগম খালেদা জিয়া কোনো বিষয়ের সাথে আপোষ করেনি। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষের মধ্যে দ্রোহ বিদ্রোহের জায়গাটি কিন্তু বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করেই গড়ে ওঠে এবং বেগম খালেদা জিয়া ছিলেন এই আপোষহীন লড়াই সংগ্রামের একদম কেন্দ্রবিন্দু এবং প্রধান মুখ। তাকে ঘিরেই নানাবিধ আমরা দেখেছি নানান সময় জাতীয় ইস্যুতে বা জনদাবির মুখে বিভিন্ন আন্দোলন গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। সেই আন্দোলন গড়ে তোলার কেন্দ্রীয় ছিলেন বেগম খালেদা জিয়া এবং যার সর্বশেষ পরিণতি আমরা 2024-এর জুলাই আগস্টে দেখেছি। তরুণ ছাত্ররা রাজপথে নেমে এসেছিল, যদিও সেটি কোটা সংস্কারের রাজনৈতিক পরে সেই আলোচনা আছে, কোটা সংস্কারের মধ্যে দিয়ে সেই আন্দোলনটি চূড়ান্ত পর্যায়ে লাভ করেছে। কিন্তু এর ক্ষেত্র হিসেবে বেগম খালেদা জিয়ার যে অবস্থান ছিল 2008 থেকে, সেই জায়গাটি আসলে একটি প্ল্যাটফর্ম হিসেবে কিংবা ক্ষেত্র হিসাবে, নেপথ্য হিসাবে ভূমিকা পালন করেছে এবং বেগম খালেদা জিয়া শুধুমাত্র যে রাজনৈতিক কারণে তিনি তার নানান সমস্যার সম্মুখীন হয়েছেন, কারাবরণ করেছেন, জেল জুলুমের শিকার হয়েছেন সেটি না, তিনি পারিবারিকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা দেখেছি যে 2007 যখন 1/11 ঘটেছে, এরপরে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো গ্রেপ্তার হন। এখন বিএনপির ভারপ্রাপ্ত যিনি চেয়ারম্যান তারেক রহমান, যদিও তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেছেন, এরপর তখন তিনিও গ্রেপ্তার হন এবং তাকে দেশের বাইরে চলে যেতে হয় এবং আওয়ামী লীগ সরকারের পরে ক্ষমতা আসার পরে 2010-এ আমরা এই যে আরাফাত রহমান কোকো তার ছোট ছেলে যখন মৃত্যুবরণ করেন, সেই মৃত্যুবরণ নিয়েও একটি অস্বাভাবিক মৃত্যুবরণ, কারণ তাকে নির্যাতন করা হয়েছে। বেগম খালেদা জিয়া তার ছোট সন্তানকে হারিয়ে এক ধরনের একা হয়ে পড়েন, যেহেতু তার বড় ছেলে তারেক রহমান দেশের বাইরে তাকে থাকতে হয়েছে। সেই জায়গা থেকে বেগম খালেদা জিয়ার পারিবারিক সংগ্রামও ছিল, রাজনৈতিক সংগ্রাম যেমন তাকে করতে হয়েছে তার বিরোধী দলের সাথে, এবং এটিই বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়া একদম দৃঢ়চেতার নেত্রী ছিলেন। সেই জায়গায় তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। রাজনৈতিক পক্ষ প্রতিপক্ষের জায়গা থেকে যে প্রতিহিংসার শিকার হয়ে বেগম খালেদা জিয়া এই যে কারাভোগ করেছেন এবং তিনি সেই নাজিমুদ্দিন রোডের কারাগারে যখন ছিলেন, সেই কারাগারের পরিবেশ নিয়ে আমরা আন্তর্জাতিক গণমাধ্যমেও নানান ধরনের শিরোনাম দেখেছি, খবরে দেখেছি, দেশীয় গণমাধ্যমে দেখেছি যে সেখানে তার সেই পরিবেশ পরিস্থিতি কেমন ছিল এবং তার শারীরিক জটিলতা তো এর আগেও থেকেই ছিল কম বেশি বার্ধক্যজনিত কারণে, কিন্তু সেটি আরও বেশি প্রকট লাভ করে যখন তাকে এই কারাগারে প্রেরণ করা হয়, তাকে উন্নত চিকিৎসা বঞ্চিত করা হয় তার পরিবারের পক্ষ থেকে, তার দলের পক্ষ থেকে, শুধুমাত্র বিএনপি না অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও নানান সময় দাবি জানানো হয়েছে এবং তাকে যাতে সুস্থ চিকিৎসা দেওয়ার জন্য এবং উন্নত চিকিৎসার জন্য দেশে বাইরে নিয়ে যাওয়া হয় বা দেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেখানেও আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছিল। সব কিছু ছাপিয়ে বেগম খালেদা জিয়া জনগণের মন এবং মানুষে, সামাজিক পরিসরে, পারিবারিক জীবনে খালেদা জিয়া আলোচিত মানুষ হয়ে, নেত্রী হয়ে উঠেছেন, তার প্রমাণ আজকে তাকে বিদায়ের সময় মানুষ জানাতে এসেছেন। আমরা ইতিমধ্যেই দেখছি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, এখানে লাখো মানুষ জড়ো হয়েছেন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানার জন্য। এবং আপনারা দেখছেন যে শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য, যেটি এর আগেও বলার চেষ্টা করেছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে রাজধানীবাসী, তার এই যে শেষ যাত্রায় তাকে বিদায় জানানোর জন্য অংশগ্রহণ করেছেন। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন এবং বারবার মাইকে নির্দেশনাটি দেওয়া হচ্ছে যে যাতে করে সুশৃঙ্খলভাবে সবাই নামাজে জানাজায় অংশগ্রহণ করতে পারে। যারা এই মিরপুর অংশ থেকে, অর্থাৎ মানিক মিয়া এভিনিউর যে প্রবেশ মুখগুলো রয়েছে, একদিকে যেমন ফার্ম গেট রয়েছে অর্থাৎ খামারবাড়ির অংশ, একদিকে যেমন মিরপুরের অংশ, যে আসাদ গেটের যে অংশটি যেটি বলা হচ্ছিল, সেটি যেটি বলছিলাম যে এখানে কয়েকটি সড়ক প্রবেশ পথ রয়েছে, সেই জায়গাটা থেকে মিরপুর থেকে যারা আসবেন তাদের জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে, তারা যাতে সুশৃঙ্খল দাঁড়াতে পারে এবং এই যে নামাজের জানাজা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, সেই প্রস্তুতি ইতিমধ্যেই চলছে।